হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেচার অ্যান্ড স্কোপ অফ টিচার এডুকেশন। ঠিক আছে, এটা 12 মার্কসের জন্য যে আলোচনাটা করব, তোমরা 12 মার্কসের জন্য কিন্তু এই আলোচনাটা রাখতে পারো বা এখান থেকে কিন্তু তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু আমাদের জেনে রাখাটা খুব প্রয়োজন। চলো ঝটপট এই জায়গাটা দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এইবার চলো ঝটপট আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো একটু ভালো করে যদি দেখো, এখানে কি লেখা আছে, ফর এন্টায়ার সেমিস্টার, আর কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টস। কত টাকা রয়েছে? মাত্র 1199 টাকা। আর কি, ফর এন্টায়ার সেমিস্টার। কাদের জন্য? ফর মাইনর স্টুডেন্টস। কত টাকা ধার্য করা হয়েছে? মাত্র 699 টাকা। এই যে খুব স্বল্প মূল্য ধার্য করা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে, এবং এর বিনিময়ে তোমরা দেখো কি কি পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, এবং তোমাদের সব থেকে আবদারের জায়গা যেটা থাকে যে সাজেশন দিন, সেটা যেন আবার 100% কমন আসে। তো এখানে কিন্তু আমরা কখনোই কোনো রকম কিন্তু ঘাটতি রাখিনি। আমাদের যারা পুরনো স্টুডেন্টসরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবেই জানো। তো এই ছিল পুরো আলোচনার বিষয়। চলো এবার আমরা চলে আসি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি বা যেটা নিয়ে আজকে আমার ক্লাস, নেচার অ্যান্ড স্কোপ অফ টিচার এডুকেশন। আচ্ছা, কি বলা হচ্ছে? শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যেটা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে একটা ব্যালেন্স করে, এবং ব্যালেন্স করে কি করে, মানুষের মধ্যেও সেই চেঞ্জগুলো নিয়ে আসতে চেষ্টা করে। তার মানে কি, দেখো পরিবেশ পাল্টেছে, ঠিক আছে, যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, শিক্ষা ব্যবস্থাও কিন্তু তার সাথে সাথে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, সমাজ যেভাবে পাল্টাচ্ছে শিক্ষা ব্যবস্থা তার সাথে কিন্তু পাল্লা দিয়ে পাল্টাচ্ছে, এবং এর সাথে সাথে মানুষও কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বা চেঞ্জেস গুলো আসছে। তাই শিক্ষার প্রকৃতি হলো ব্যাপক এবং সেটা হচ্ছে যথেষ্ট বিস্তৃত, যেটা শিক্ষার্থীর জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে। এবার দেখো, বিভিন্ন শিক্ষাবিদের শিক্ষা ধারণাগুলি বিশ্লেষণ করলে শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যে শিক্ষার নেচার কি রয়েছে, সে কি বিষয়ে বলে। শিক্ষাবিদগণ বিভিন্ন, এটা দৃষ্টিকোণ হবে, ঠিক আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষার ধারণাকে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, চলো এবার আমরা একেবারে আলোচনার বিষয়ে চলে আসি, যে এক্স্যাক্ট কি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো তাহলে নেচার অ্যান্ড স্কোপ অফ টিচার এডুকেশন, সবার প্রথমে আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করব, দেন একই সেম ভিডিওতে কিন্তু আমরা স্কোপ নিয়েও আলোচনা করব, সেজন্য একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে কি রয়েছে, নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক প্রকৃতি। আর এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু এই যে নেচার, এটা নিয়ে আগে আমরা আলোচনা করছি, দেন পরে আমরা স্কোপে আসছি। দেখো, আধুনিক শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। আর কি বলেছে টার্মটা? আধুনিক শিক্ষার লক্ষ্য। তার মানে কি, সমাজ যেভাবে পাল্টেছে, পরিবেশ যেভাবে পাল্টে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা পাল্টে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন যথেষ্ট মডার্ন হয়ে গিয়েছে। তাহলে এই যে আধুনিক শিক্ষা, এই আধুনিক শিক্ষার লক্ষ্য কি? স্টুডেন্টের কিন্তু এবার সর্বাঙ্গীন বিকাশ করতে হবে। শুধু শিক্ষা মানে এটা না যে পড়াশোনা করালাম, শেষ হয়ে গেল, ডিগ্রি দিয়ে দিলাম, ব্যাস শেষ, কিন্তু নয়। এখানে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, বা সর্বাঙ্গীন মানে প্রত্যেকটা দিকের ডেভেলপমেন্টের কিন্তু কথা বলা হচ্ছে। তাই শিক্ষার প্রকৃতি হলো নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক, কারণ লক্ষ্য ছাড়া আমরা জানি কোনো কাজ করা পসিবল নয়। তো সেরকমই শিক্ষারও কিন্তু কিছু লক্ষ্য রয়েছে। ক্লিয়ার? চলে আসি পরবর্তী নেচারে, ধারাবাহিক প্রকৃতির। আচ্ছা, কি বলা হলো? শিক্ষা হলো ধারাবাহিক প্রকৃতির, অর্থাৎ শিক্ষা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকে। তার জন্য জন ডিভি কি বলেছেন? শিক্ষা হলো ধারাবাহিক অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া। কে বলেছেন? জন ডিভি। কি বললেন? শিক্ষা হলো ধারাবাহিক অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া। ধারাবাহিক মানে কি, যে জিনিসটা চলে আসছে, মাঝখানে কোনো রকম ব্রেক হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা তৃতীয় নেচারে জানবো যে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। বলছে শিক্ষা শিশুর মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে। অর্থাৎ শিক্ষা কি? শিক্ষা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে,
যেটি ব্যক্তির বা শিশুর জন্ম মুহূর্ত থেকে শুরু হবে এবং সেটা কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন ধরে সেটা চলতে থাকবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে এটি কিন্তু শিক্ষার মানে ব্যাপক অর্থের ধারণাকে কিন্তু এই জায়গাটা কিন্তু ডিফাইন করে, যে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে, শিক্ষা আজীবন চলতে থাকবে। আজীবন মানে জন্মের পর থেকে শুরু হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই প্রসেস কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, যার জন্য একে বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এরপরে কি এটাকে বিশেষ প্রক্রিয়া বলা হচ্ছে? বলা হলো শিক্ষা হলো বিশেষ প্রকৃতি যেটা ব্যক্তিকে সচেতন করে তুলতে সহায়তা করে বা সাহায্য করে। অর্থাৎ শিক্ষা ব্যক্তির ইচ্ছাধীন বা ঐচ্ছিক প্রকৃতির যেটির বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে কি হচ্ছে, শিক্ষার একটা খুব কি বলবো যে বিশেষ একটা প্রকৃতি রয়েছে যেটা মানুষকে কিন্তু অনেকটা সচেতন করে। দেখি না আমরা শিক্ষা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা দিক বিষয়ে কিন্তু কম বেশি অনেকটাই আমরা কি হয়ে যাই, সচেতন হয়ে যাই। তো সেদিকটা। এবার কি উভয়মুখী প্রক্রিয়া? আচ্ছা, কেন উভয়মুখী প্রক্রিয়া বলা হলো? দেখো, শিক্ষা হলো উভয়মুখী প্রক্রিয়া। প্রাচীনকালে শিক্ষা একমুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা হতো, কিন্তু আধুনিক শিক্ষা কিন্তু উভয়মুখী। বারংবার ওই টার্মটা ঘুরে ঘুরে আসছে, আধুনিক শিক্ষা। এখন মনে রাখতে হবে যে এখানে কিন্তু আধুনিক শিক্ষা কেন বলা হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শিক্ষা প্রক্রিয়াটা সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে। ঠিক যেন ব্যাপারটা সেই শিক্ষক কেন্দ্রিক শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষার মতো। ঠিক আছে, যে যেখানে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় আমরা দেখতাম যে টিচারের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে হচ্ছে স্টুডেন্টরা খুব নিষ্ক্রিয় শ্রোতার মতন ভূমিকাটা পালন করতো। কিন্তু এখন এই যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে এটাকে কিন্তু আমরা বলি যে শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, এখানে কিন্তু স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্কটা কিন্তু সেরকম কি বলবো যে শুধু এসে পড়াশুনো করানো বা শুধু পড়ানোর দিকটাই ঠিকঠাক করে দেওয়া এরকম কিন্তু নেই। এখন কিন্তু টিচার একজন ভালো পরামর্শদাতা হিসেবে, একজন ভালো গাইড হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে এবং সব থেকে বড় কথা স্টুডেন্টের রুচি, আগ্রহ, সামর্থ্য, চাহিদা, কিভাবে পড়তে চায়, কিভাবে শিখতে চায়, পুরো দিকটা দেখেই কিন্তু এখন পড়ানো হয়। ঠিক আছে, যার জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা একটা উভয়মুখী প্রক্রিয়া। ঠিক আছে, দেখো, তাই শিক্ষায় প্রেরক ও গ্রাহকের উপস্থিতি বা সক্রিয়তা বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একজন শিক্ষা দিচ্ছেন অ্যাক্টিভলি, স্টুডেন্টরা অ্যাক্টিভলি সেটাকে রিসিভ করছে, দুজনেরই ভূমিকা এবার আছে। ঠিক আছে, তারপর কি গতিশীল প্রকৃতি। সরি, শিক্ষা একদিকে যেমন ধারাবাহিক ও জীবনব্যাপী প্রক্রিয়া, তেমনি অপরদিকে একটা গতিশীল প্রকৃতিও কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো একটু আগে আমরা এর আগের পয়েন্টস গুলো আমরা দেখলাম যে এটাকে ধারাবাহিক প্রক্রিয়া কেন বলা হলো। পুরো জন্মর আগের থেকে শুরু করে একেবারে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই প্রসেসটা পুরো চলছে। ঠিক আছে, যার জন্য কিন্তু এটাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হচ্ছে। ঠিক আছে, সরি, এটা হচ্ছে শিশুর জন্ম মুহূর্ত থেকে। ঠিক আছে, আগের থেকে না, জন্ম যে সময় হচ্ছে সেই মুহূর্ত থেকে। আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, যার জন্য এটাকে একটা কোথায় ছিল আমরা, আজীবন প্রক্রিয়াও বলা হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা সামাজিক প্রকৃতির। আচ্ছা, কেন একে সামাজিক প্রকৃতির বলা হচ্ছে? যে মানুষ, অবশ্যই আমরা সমাজে থাকি, সমাজবদ্ধ জীব, তো এই কারণে শিক্ষা হচ্ছে সামাজিক অভিযোজনের একটা প্রক্রিয়া। শিক্ষা সংজ্ঞায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষা শুধুমাত্র তথ্য সরবরাহ করে না, বরং শিক্ষা কি করে, শিক্ষা বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। ঠিক আছে, খুব সুন্দর একটা কোটেশন আমরা দেখলাম। এরপরে চলে আসি তার তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রকৃতি। বলা হচ্ছে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, যেটা একটু আমি বললাম। অর্থাৎ শিক্ষা শুধুমাত্র তত্ত্বমূলক বিষয়ের সমষ্টি নয়, আধুনিক শিক্ষা কিন্তু ব্যবহারিক প্রকৃতির। মানে হচ্ছে ওই প্র্যাকটিক্যাল আর থিওরির ব্যাপারটা চলে আসে না সেরকম, যে শুধুমাত্র বইয়েই পড়বো, পুঁথির থেকেই শিখবো, সেখানেই শেষ হয়ে যাবে, এরকম না। এখন কিন্তু বিষয়গুলিকে আমরা হাতে কলমে শেখার চেষ্টা করি। ঠিক আছে, এখন কিন্তু বিষয়গুলিকে আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে দেখি কি বলা হচ্ছে। দেখো, আচ্ছা এক সেকেন্ড, এই ভিডিওটা তোমরা ভালো করে দেখলে আমি আশা করি তোমাদের কিন্তু 12 নম্বরের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এতখানি কিন্তু আমরা কি দেখলাম, তাত্ত্বিক ব্যবহারিক প্রকৃতির, এগুলো কিন্তু আমরা নেচার গুলো দেখলাম। এবার চলো আমরা দেখবো যে স্কোপ অফ এডুকেশন। ঠিক আছে, এবার আমরা দেখবো যে শিক্ষার পরিধি কি রয়েছে। চলো,
এটা দেখে নিচ্ছি এবারে। দেখো, একটি শিশুর জীবন চক্রে শিক্ষার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু শিক্ষা পরিধির মধ্যে অন্তর্গত। শিক্ষার পরিধির যে সমস্ত দিক থেকে পরিকল্পিত হয় সেগুলো নিম্নরূপ। এবার পরিধি মানে কি বা পরিসর মানে কি? কোনো একটা বিষয় সেটা কতটা জায়গা জুড়ে আছে, তার মানে বিস্তারটা কতখানি, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, স্কোপ বা পরিধি বা পরিসর, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শিক্ষায় দর্শন। এবার তাহলে আমি দেখবো যে এই যে টিচার এডুকেশনের স্কোপ কতখানি রয়েছে, বিস্তার কতখানি রয়েছে। দেখো, শিক্ষায় দর্শন বলছে শিক্ষাক্ষেত্র দর্শনের অবদান কিন্তু অনস্বীকার্য। তাই শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দর্শনের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। এই যে দেখো, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ প্রকৃতি দার্শনিক ভিত্তিতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি প্রভৃতি নির্ণয় সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। এইগুলো আস্তে আস্তে তোমরা পাবে। ঠিক আছে, শিক্ষায় দর্শনে ভাববাদ সম্পর্কে পাবে, প্রকৃতিবাদ সম্পর্কে পাবে, প্রয়োগবাদ, বস্তুবাদ, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা আস্তে আস্তে পরিচিত হবে। আচ্ছা, এবার দেখো কতখানি পরিধি ছড়িয়ে রয়েছে দর্শনে রয়েছে। এবার আমরা মনোবিজ্ঞানেও দেখবো যে পরিধি রয়েছে। কিভাবে রয়েছে? আধুনিক শিক্ষা মনোবিজ্ঞান সম্মত, তাই তো? তাই শিক্ষায় মনোবিজ্ঞানের অনুপ্রবেশ ঘটেছে। শিক্ষার এমন অনেক দিক রয়েছে যেগুলোকে সলভ করতে গেলে কিন্তু মনোবিজ্ঞানের প্রয়োজন রয়েছে। অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি ও পদ্ধতির উপর ভিত্তি করে আধুনিক কালের শিক্ষাদান পদ্ধতি সহজভাবে, সুন্দরভাবে কিন্তু পরিচালনা করা হচ্ছে। তাহলে মনোবিজ্ঞানও এর বিস্তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো, তারপরে কি আছে? শিক্ষা সমাজ বিজ্ঞান বলছে মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের বাইরে মানুষের একক কোনো অস্তিত্ব কিন্তু নেই, তাই তো? একাকী আমরা কখনো বেঁচে থাকতে পারি? আমরা সবাই কিন্তু সমাজের মধ্যেই রয়েছি। তাহলে শিক্ষার লক্ষ্য হলো সামাজিকীকরণের মধ্যে দিয়ে সমাজ উপযোগী গড়ে তোলা। তাই শিক্ষার সমাজ বিজ্ঞান শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই শিক্ষার মধ্যে দিয়েই সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কালচার বলো বা সামাজিক ঐতিহ্য, নিজেদের যে আমাদের কালচার রয়েছে, সবার নিজেদের আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, সেগুলোকে আমরা কি করে ধরে রাখতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি, এবং সেটাকে আরো সময়ের সাথে সাথে কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, সমস্ত কিছুই কিন্তু আমরা এই যে শিক্ষার মধ্যে দিয়েই কিন্তু শিখতে পাই। তাহলে আমরা দেখলাম মনোবিজ্ঞানেও বিস্তার রয়েছে, সমাজ বিজ্ঞানেও তার বিস্তার রয়েছে। আচ্ছা, এবার দেখি শিক্ষায় পাঠ্যক্রম। যে শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই পাঠ্যক্রমের কিন্তু একটা ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত। পাঠ্যক্রম ছাড়া শিক্ষার কাজ কখনো কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাই শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কি তৈরি করে দিতে হবে? একটা পাঠ্যক্রম তৈরি করে দিতে হবে। তাই কানিংহাম বলেছেন যে পাঠ্যক্রম কি শিক্ষকের হাতিয়ার, যেটা দিয়ে তিনি বিদ্যালয়ের আদর্শ অনুযায়ী শিশুকে গঠন করবেন। এবার পড়াতে গেলে কি লাগবে? পাঠ্যক্রম লাগবে। এবার সেই পাঠ্যক্রমকে ফলো করেই তো পুরো কি বলবো যে একটা সেশন বলো বা পুরো যে পড়াশোনার যেই বিষয়গুলো রয়েছে সেটা একটা পাঠ্যক্রমকে ফলো করেই হচ্ছে, তাই না? তো যার জন্য এই কিন্তু শিক্ষকের হাতিয়ার বলা হচ্ছে। এবার দেখি শিক্ষায় রাশি বিজ্ঞান বলছে শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করছে বা পারদর্শিতা অর্জন করেছে তার মূল্যায়নের জন্য শিক্ষায় রাশি বিজ্ঞানের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাশি বিজ্ঞানের সাহায্য নিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে পারদর্শিতার মূল্যায়ন কিন্তু করা হয়ে থাকে। এবার রাশি বিজ্ঞান ছাড়া এই যে পারদর্শিতার মূল্যায়ন বা ধারাবাহিকভাবে সেটা কিন্তু রাশি বিজ্ঞান ছাড়া কখনো পসিবল নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশি বিজ্ঞানেও কিন্তু এর পরিধি রয়েছে। আচ্ছা, তারপরে কি আছে? শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান। এইটা কিন্তু আমরা সকলেই জানি যে বর্তমান যুগ কি টেকনোলজির উপরে বেস করে আছে, প্রযুক্তি নির্ভর। আর শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির অনুপ্রবেশ ব্যাপকভাবে কিন্তু পরিলক্ষিত হয়। এই যে প্রযুক্তির সাহায্য ব্যতীত আধুনিক শিক্ষা কার্যক্রম কিন্তু সুসম্পন্ন করা কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে শিক্ষাকে অনেক বেশি শিক্ষার্থীদের কাছে কিন্তু কার্যকরী করা সম্ভবপর হয়েছে। আমরা দেখছি এখন ইদানিং টেকনোলজি ইউজ করে শিক্ষা ব্যবস্থাটা কতটা ইজি হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাসেস গুলো বলো বা তোমরা যেই মুহূর্তে আমার ভিডিওটা দেখবে সেক্ষেত্রেও কিন্তু টেকনোলজিরই হেল্প রয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এবারে কি শিক্ষায় মানসিক স্বাস্থ্য, বলছে শিক্ষা ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিষয়টি বর্তমানে কিন্তু খুব বেশি এটাকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। কারণ দেখো, সুস্থ মন সুস্থ শরীর থাকলে কিন্তু শিক্ষাটাও আমাদের ভালো হয়। ঠিক আছে, তো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য যদি সঠিক না থাকে তাহলে কি হচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ থাকতে পারছে না, না খেলাধুলো বলো না শিক্ষা বলো, সমস্ত দিকেই কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু কারেকশন করে নেবে, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির অনুপ্রবেশ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। ঠিক আছে, এই জায়গাটা শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির প্রবেশ বা এরকম হলে ভাষাটা খুব বেশি ভালো লাগতো দেখতে, তো এই জায়গাটা তোমরা দেখে নেবে, আমি আলোচনা করে দিয়েছি। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস একটু বড় হয়ে গিয়েছে, হওয়াটা স্বাভাবিক, কারণ এটা কিন্তু 12 মার্কসের জন্য আমি আলোচনা করেছি। ভালো করে নেচার কমপ্লিট করবে, দেন স্কোপ কমপ্লিট করবে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।